হিসাবটা অনেকটা জটিল সমীকরণ। আমাদেরকে অনেক পেছনে যেতে হবে। এই জগৎগুলোতে বা আমাদের এই রেজিমের মধ্যে ভারতীয় উপমহাদেশ বলেন বা আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যারা পরাশক্তির রাষ্ট্র আছে তারা কতটুকু প্রভাব বিস্তার করে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণ করে দিতে যাচ্ছি। জার্মানি, এতদিন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম শুনতাম, এখন হঠাৎ করেই জার্মানির নামটা কেন উঠে এসেছে? আমরা বাংলাদেশে একটা সংস্থা সবার কাছে খুবই পরিচিত, আপনাদের খেয়াল থাকার কথা, বাংলাদেশের দুর্নীতি নিয়ে যে সংস্থাটা বিভিন্ন ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে, যেমন বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এই যে তথ্যগুলা যারা গণমাধ্যমের সামনে প্রকাশ করে তারা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তো এটা জার্মান ভিত্তিক একটা সংস্থা যাদের কাজ হচ্ছে সারা পৃথিবীতে দুর্নীতি নিয়ে কথা বলা। তবে এই সংস্থারও কি শতভাগ নিরপেক্ষ কাজ করে? না, শতভাগ কাজ করে না। এটা বেসিক্যালি পৃথিবীর বিভিন্ন দেশে থাকা কি বলা হয় যে পশ্চিমাদের রোষানলে পড়া যেই কি বলা হয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে অনেক সময় অবস্থান নেয়, আবার সরকারকেও মাঝে মাঝে বিতর্কিত করে, আবার মাঝে মাঝে অরিজিনাল তথ্যটা প্রকাশিত করে। তবে তথ্যগুলো প্রকাশের সময়কাল বা সিচুয়েশনটা হয়ে ওঠে একটা ক্রিটিক্যালিজমের অবস্থানের মাঝখানে। দর্শক, কেন এই কথাগুলো বলছি? গতকালকেই আমাদের বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে একটা দ্বিমত পোষণ করলেন। আমি ভাবছিলাম যে তিনি হয়তো কথাটা এমনি বলছেন। এর আগে আমি নিজেও কিন্তু আপনাদেরকে বেশ কয়েকবার বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা তারা একটা রাজনৈতিক দলকে উন্মোচন করতে যাচ্ছে বা সামনে আনতে যাচ্ছে। যদিও এটা নিয়ে সরাসরি তারা কোনো বক্তব্য দিচ্ছে না, কিন্তু এবার আসেন সমীকরণটা মিলাই। গতকালকে হঠাৎ করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করার জন্য নতুন রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলছেন যে গতানুগতিক রাজনৈতিক দল নিয়ে এই চেতনার বাস্তবায়ন হবে না। টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে নয়, ব্যক্তিগত জায়গা থেকে তিনি এটাকে মনে করছেন। এখন তিনি আসলে কেন মনে করছেন, এবার আসেন তার সাথে আরেকটা যোগসূত্র মিলাই। সাবেক একজন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মাজিনা কি বলা হয় যে আমাদের এই ছাত্র আন্দোলন যখন চলছিল তখন তিনি হুট করে আন্তর্জাতিক গণমাধ্যমে একটা কলাম লিখলেন বা সাক্ষাৎকার দিলেন যে বাংলাদেশে তৃতীয় একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে। এর ঠিক কয়েকদিন পরেই সরকারের পতন হলো। পতন হওয়ার পরেই সার্জিসদের অবস্থান আসলো। সমন্বয়কদের মধ্যে সবকে চৌকস যে দুইটা ছেলে তারা রয়ে গেল উপদেষ্টা পরিষদের বাহিরে। এরপরে তাদের গণতান্ত্রিক ছাত্রশক্তি যে একটা রাজনৈতিক দল ছিল সেটাকে বিলুপ্ত করা হলো, জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলো। জাতীয় নাগরিক কমিটির বক্তব্য কিন্তু অনেকটা পলিটিক্যাল মুভমেন্ট। ইভেন আমাদের সমন্বয়কদের কথার মধ্যেও কিন্তু এই জিনিসটা খুবই ক্লিয়ার একটা মেসেজ, তারা আওয়ামী লীগ তো এখন আর নেই। তাহলে প্রশ্ন হচ্ছে বিএনপি, জামাত ইস্যুতে খুব বেশি আমি অ্যাক্টিভ দেখছি না, বাট বিএনপি ইস্যুতে সমন্বয়করা খুবই অ্যাক্টিভ। ইভেন আপনি যদি ধরেন পশ্চিমা ধাঁচে বা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ গণমাধ্যম হিসাবে যেই গণমাধ্যমগুলো ভূমিকা পালন করে তাদের কলামগুলোতে আপনি ধারাবাহিক একটা জিনিস দেখবেন। তো টোটাল যে পরিবেশটা তৈরি করা হচ্ছে সেই মার্কিন যুক্তরাষ্ট্র, সেই জার্মানি বা তাদের যে সংস্থাগুলা, সেই সংস্থাগুলোর প্রতিনিধি যারা আছেন সকলে মিলে একটা সেম সার্কেলের মধ্যে কথা বলছেন। এই সার্কেলটা কি? নতুন রাজনৈতিক শক্তি। মুদ্রার এই পিঠও চাই না, ওই পিঠও চাই না, তাহলে কোন পিঠ চাই? নতুন পিঠ চাই। তো জনগণ হিসাবে আসলে এই দেশে এখন জনগণ বলতে কোনো সাধারণ শব্দ নেই, তারপরে হয়তো 5% বা 10% আছেন যারা বেসিক্যালি জনগণের কাতারেই পড়েন, কারণ সবাই আমরা কোনো না কোনো দলকে সাপোর্ট করি, হয়তো সমালোচনাও করি, আবার পছন্দ করি। যাই হোক, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে নতুন কোনো একটা তৃতীয় রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিকশিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় বসার মতন কি তাদের সেই সামর্থ্য আছে? আমার কাছে পয়েন্ট অফ ভিউতে মনে হয় একদমই নাই। বলে ভাই আপনার কাছে কেন মনে হয়, আপনি কেনটা হতাশ হয়ে যাচ্ছে? দেখেন, ক্যালকুলেশন যদি আমি দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি যে ছাত্রদেরকে মাঠে দেখেছেন এরা কিন্তু সবাই ছাত্র, কিন্তু দল করে না এমন ছাত্র না। এদের মধ্যে অধিকাংশ ছিল বিএনপির যারা সমমনা আছেন বা তাদের ফ্যান ফলোয়ার আছেন বা তাদের ছাত্রদলের কর্মীরা আছেন, জামাতের ছিল, অন্যান্য ইসলামিক দলগুলোর ছিল, আর 5% বা 10% হয়তো নর্মাল ছিল। আবার মাঠেও এক শ্রেণীর মানুষ ছিল যারা আওয়ামী লীগ সরকার নিপীড়ন, বঞ্চন, শোষণার শিকার হয়েছেন। আবার পাশাপাশি
বিএনপি বা জামাতের ওই সকল মানুষগুলা যারা এই সরকারের বিভিন্ন রকম গুমটুম অথবা রাজনৈতিক প্রেশারের কারণে মামলা হামলা অনেক রকম মানে মানসিকভাবে ডেস্ট্রয়েড ছিলেন, তারা কিন্তু জীবন বাঁচানোর জন্য শেষ একটা লড়াই লড়েছিল। তো এখন আপনি দেখেন সারা বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে যে সমন্বয়হীনতা, বিভিন্ন জায়গায় হাতাহাতি মারামারি ধাওয়া, এই যে ত্রাণের টাকা নিয়ে একটা বক্তব্য আসা, আবার এই যে মানুষ নিজেদের কাপড় চোপড় জুনিয়া দিচ্ছে এগুলার এরা বেচা দিচ্ছে। হ্যাঁ, আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো পরবর্তী ভিডিওতে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো সামনে আসছে। তো মাত্র 1 মাসও হলো না এই সমন্বয়কদের যেই রেসপেক্টের জায়গাটা ছিল সেটা থেকে পড়ে গেছে। বিভিন্ন জায়গায় সমন্বয়হীনতার কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেখানেও মানুষের কাছ থেকে আস্থা হারাই ফেলছে। রাইট নাও এইভাবে আর 1 মাস পরে এই সমন্বয়কদের নাম শুনলে মানুষ আসলে নেগেটিভ নেবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই ক্ষেত্রে এখানে নতুন কোনো তৃতীয় শক্তি যদি আসে, এরা আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তবে ওয়েলকাম, যদি কোনো রাজনৈতিক শক্তি আসে আমাদের জন্যই ভালো হবে, অন্যান্য দলগুলোর জন্য আর একটু সচেতন হবার জায়গা তৈরি হবে, সামনে একজন শক্তিশালী প্রতিপক্ষ পাবে। তবে সেই প্রতিপক্ষ আসলে কত দূর পলিটিক্সটা বুঝবে, কারণ বয়সে একটা বিষয় আছে, রাজনীতিবিদদের চুল বাতাসে পাকে না, খেলতে খেলতে পাকে, দেখা যায় কোন দিকে যায়। তবে একটা পরিকল্পনা, মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা সবসময় মুসলিম বিশ্বের যে কোনো দেশে দেখবেন প্রধান রাজনৈতিক দলগুলোকে একে অন্যের সাথে লাগাই রাখে, তারপর সেইখানে এদের কাছে লবিং টবিংয়ের জন্য যাইতে হয়, আর সেখানে মোরলগিরি করে। এই মুহূর্তে -2 ফর্মুলাটা সম্ভবত কাজে দিচ্ছে বা কাজে দিতে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। এরকমই একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করার চেষ্টা করছে পশ্চিমারা। দেখা যাক কী হয়। ভালো থাকুন।